হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য সফট কি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের নতুন লেকচার। তো আজকের এই লেকচারে আমরা বেসিক্যালি ডিসকাস করব কিটোনের জারণ সম্বন্ধে। দেখো, প্রিভিয়াস লেকচারে আমরা অ্যালডিহাইডের জারণ সম্বন্ধে ডিসকাস করেছিলাম, আর এই লেকচারে আমরা কিটোনের জারণ সম্বন্ধে ডিসকাস করব। তো শুধুমাত্র কিটোনে আমরা সীমাবদ্ধ থাকবো না, তার সঙ্গে দুটো অ্যালডিহাইডের জারণ বিশেষ বিশেষ জারণ অবস্থা আমরা এখানে কনসিডার করব, অর্থাৎ ডিসকাস করব, যেগুলো কিন্তু পরীক্ষার রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তাহলে লেকচারটা শুরু করা যাক। মন দিয়ে লেকচারটা শেষ অবধি দেখতে থাকবে, কারণ এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নেম রিয়াকশন রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সাম এবং বোর্ডের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সুতরাং নোট ডাউনও করতে থাকবে, বই নিয়ে বসবে, সঙ্গে সঙ্গে রিলেট করে করে পড়তে থাকবে, সুন্দর করে পড়াটা হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো কিটোনের ফার্স্ট আমরা কিটোনের জারণ দেখব, তারপরে কিছু অ্যালডিহাইড এবং কিটোনের জারণ সম্বন্ধে আমরা ডিসকাস করব। এখানে লিস্ট করে দিয়েছি, যেরকমভাবে পড়াবো এরকমভাবেই তোমরা নোটটাকে রেডি করবে, প্রিপেয়ার করবে। তো ফার্স্ট আমরা কিটোনের জারণ সম্বন্ধে দেখছি। তো কিটোনের জারণ কিভাবে সম্পন্ন হতে পারে, 1 নম্বর দিয়েছি তীব্র জারক পদার্থ দ্বারা, 2 নম্বর হচ্ছে বায়ার ভিলিগার জারণ দ্বারা। তো এটা একটা নেম রিয়াকশান। এই বায়ার ভিলিগার জারণ যেটা, এটা ইংরেজিতে বলা হয় বায়ার ভিলিগার অক্সিডেশন রিয়াকশান। তো এটা একটা নেম রিয়াকশান, সায়েন্টিস্টের নাম অনুযায়ী এই জারণ বিক্রিয়াটা করা হয়েছে। তো এটা আমরা ডিসকাস করব, আমরা কি ব্যাপার স্যাপার রয়েছে এখানে আমরা ডিসকাস করব। তাহলে প্রথম থেকে আমরা ডিসকাশনটা শুরু করছি। ফার্স্ট হচ্ছে তীব্র জারক পদার্থ দ্বারা কিটোনের জারণ। আচ্ছা, তোমাদের আগে বলি যে তীব্র জারক পদার্থ কোনগুলো তোমরা তো জানো। তো আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, আগের যে লেকচারটা ছিল ওই লেকচারে আমরা ডিসকাস করেছি যে তীব্র জারক পদার্থ কোনগুলো আর মৃদু জারক পদার্থ কোনগুলো। আর যদি না জেনে থাকো তাহলে একবার ওই প্রিভিয়াস লেকচারটা, মানে এর আগের যে লেকচারটা ক্লাসটা রয়েছে ওটা একটু দেখে নাও, দিলে বুঝতে পেরে যাবে কোনগুলো তীব্র কোনগুলো মৃদু। তো ওখানে বলেছি আমরা তীব্র হিসাবে এইগুলো কনসিডার করা হয় KMnO4, ক্ষারীয় KMnO4, কারণ NaOH ক্ষারীয়। আর ডাইক্রোমেট, অবশ্যই অ্যাসিটিক ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট উইথ কনসেন্ট্রেটেড H2SO4, এইগুলো এইসব সেট অফ রিয়েজেন্ট, এটা একটা সেট, এটা একটা সেট, এগুলো হচ্ছে তীব্র জারক পদার্থের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু কিটোনের ক্ষেত্রে এই তীব্র জারক পদার্থ দ্বারা শুধুমাত্র জারণ প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু তোমরা অ্যালডিহাইডে নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, অ্যালডিহাইডের ক্ষেত্রে কি দেখেছো বলো তো? অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা মৃদু জারক পদার্থ দিয়েও কিন্তু আমরা জারণ ক্রিয়া সম্পন্ন করেছি, ব্রোমিন ওয়াটার দিয়ে, তারপরে হচ্ছে সিলভার আয়ন দিয়ে, কপার 2+ আয়ন দিয়ে আমরা করেছি, তাই না? তো এখানে কিন্তু এই মৃদু জারক পদার্থ ইউজ হবে না। মৃদু জারক পদার্থ দিলে কিন্তু কিটোনের জারণ প্রক্রিয়া সম্পন্ন হবে না, তীব্র জারক পদার্থ দিতে হবে। তার কারণটা তোমাদের একটু লজিক্যালি বললে তোমরা বুঝতে পারবে। দেখো, অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়েছিল, অ্যালডিহাইডের ক্ষেত্রে RCHO এইরকম যদি আমি খুলে লিখি, অ্যালডিহাইডের ক্ষেত্রে এই কার্বনিল কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন এরকম করে যুক্ত ছিল, অ্যাটাচ ছিল। কিন্তু কিটোনের বেসিক স্ট্রাকচার যদি তুমি একটু খেয়াল করো, দেখো কিটোনের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার হিসেবে RCO এরকম লিখতে পারি, অর্থাৎ দুটো অ্যালকিল গ্রুপ থাকবে, এগুলোতে কোনো হাইড্রোজেন থাকবে না, তাই না? অ্যালকিল বা অ্যারাইল থাকবে। অর্থাৎ যদি একটা রিয়েল এক্সাম্পল দেখায়, ধরো অ্যাসিটোন, এটা একটা কিটোন কম্পাউন্ড। ঠিক, এখানে দেখো এই কার্বনিল কার্বনের সঙ্গে, এটা তো কার্বনিল কার্বন, সিওর যে কার্বনটা ওটা কার্বনিল কার্বন, এই কার্বনিল কার্বনের সঙ্গে ডিরেক্টলি কোনো হাইড্রোজেন রয়েছে কি? দেখো এই কার্বনের সঙ্গে একটা কার্বন রয়েছে, এই পাশেও এই কার্বনের সঙ্গে কার্বন রয়েছে। দেখো যদি লেখাটাও এইরকম লেখা হয়েছে, H3 লেখা হয়েছে, বাট অ্যাকচুয়ালি তোমরা তো জানো এটা, এগুলো বলার অপেক্ষা রাখে না, অ্যাকচুয়ালি এইরকমভাবে কার্বনের সঙ্গে বন্ডিংটা হয়েছে, তাই না? সুতরাং এখানে কার্বন কার্বন বন্ধন রয়েছে, এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন রয়েছে। তোমরা তো জানো যে কার্বন কার্বন বন্ধনটা অনেকটাই স্ট্রং কার তুলনায়? কার্বন হাইড্রোজেনের তুলনায়। তাই যেহেতু এখানে কার্বন কার্বন বন্ধনের স্ট্রেংথটা অনেকটাই বেশি কার তুলনায়? এখানকার যে কার্বন হাইড্রোজেন বন্ধনের তুলনায়, তাই না? এখানটা অনেকটা বেশি হওয়ার জন্য এই যে কার্বন কার্বন বন্ধনকে ব্রেক করে এখানে যদি একটা অক্সিজেন, মানে এইখানে ব্রেক করে এখানে যদি অক্সিজেন যদি ইনপুট করাতে চাও, ইনকর্পোরেট করতে চাও, ওখানে প্রবেশ করাতে চাও, ইন্ট্রোডিউস করাতে চাও, তাহলে বাবু দেখো এখানে প্রচুর পরিমাণে শক্তি লাগবে। শক্তি বলবো না আমরা বলবো যে যদি ভেঙে ওখানে অক্সিজেন ঢোকাতে চাই, তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগবে, অর্থাৎ তীব্র জারক পদার্থ আমাকে ইউজ করতে হবে। তবে গিয়ে স্যার এখানে কিটোনের এই CC বন্ধনের ব্রেকিং করে ওইখানে একটা অক্সিজেন ইনপুট করা বা ইনকর্পোরেট করা পসিবল।
বোঝা গেল? এখানে কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে সিএইচ বন্ধন ছিল, যেটা সহজে এরকম ব্রেক করে যায়, দিয়ে এখানে অক্সিজেনটা ঢুকে যেতে পারে, যেটা আমরা আগের লেকচারে আমরা দেখেছি। তো এই হচ্ছে কেস। তা এই জন্য হচ্ছে কিটোনের ক্ষেত্রে মানে কার্বনিলের ক্ষেত্রে কিটোনের ক্ষেত্রে সিসি বন্ধনটা অনেক স্ট্রং হওয়ার জন্য এখানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যেমন এইটা ক্ষারীয় KMnO4, অ্যাসিটিক হচ্ছে ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে এবার এখানে ডিরেক্টলি আমরা চলে আসবো জারণ প্রক্রিয়াগুলোতে। এখানে এক্সাম্পল দুটো লিখেছি, এই দুটো এক্সাম্পল করলে মোটামুটি তোমরা জিনিসটা সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এক্সাম্পল ধরেছি অ্যাসিটোনের ক্ষেত্রে নামগুলো লিখে রাখবে। এর নাম হচ্ছে অ্যাসিটোন। ও দিয়েছি মানে এটা অক্সিডেশন রিয়াকশন হচ্ছে। এবার তুমি এখানে ও পরীক্ষায় যখন পড়বে এরকম শুধু ও দেবে না, এখানে রিয়েজেন্ট লিখবে। রিয়েজেন্ট হিসাবে কি লিখবে? এই কোনো যে কোনো একটা সেটকে নিয়ে এসে এখানে জাস্ট নামিয়ে দেবে। এখানে এখান থেকে কপি করবে, এখানে পেস্ট করে দেবে, ছেড়ে দেবে এখানে। ঠিক আছে, এই যে টিপে রাখো, কপি উঠেছে, এখানে টিপে রাখো, পেস্ট উঠেছে, পেস্ট করে দিলে। ঠিক আছে, তো এটা স্ক্রিন টাচ ধরে নাও আর কি। তো এখান থেকে নিয়ে এখানে একটা যে কোনো একটা রিয়েজেন্টের সেট বসিয়ে দিলে, তো তাহলে কিভাবে মানে প্রোডাক্টটা কি ফর্মেশন হবে সেটা শুধু তোমাদের জানতে হবে। দেখো, তাহলে এখানে সিসি বন্ধনের ব্রেকিং ঘটবে। তাহলে এই দিকে এরকম করে আমি ব্রেকিং ঘটাচ্ছি। তাহলে ব্রেকিং যদি ঘটে তাহলে এই কার্বন দুটো একটা সেপারেট স্পিসিস হয়ে গেল, এই কার্বনটা একটা সেপারেট স্পিসিস হয়ে গেল। সবসময় যেন মনে রাখবে কিটোনের যদি এইরকমভাবে ক্লিভেজ ঘটে, যেখানে ক্লিপ করবে তার দুপাশে যতগুলো কার্বন থাকে, মানে এখানে যদি ক্লিপটা ঘটে, এখানে তো আমরা কাটিংটা এখানে করলাম, তো তাহলে এই পাশে একটা কার্বন রয়েছে, এখানে দুটো কার্বন রয়েছে, দেখো দুটো কার্বন, এখানে একটা কার্বন, প্রত্যেক পাশেই মানে এই পাশের যে কার্বন, এই পাশের যে যতগুলো কার্বন আছে সবগুলো কার্বন কিন্তু তারা নিজেদের ইন্ডিভিজুয়াল তাদের হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, রেসপেক্টিভ কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে। মানে অনেক কথা বলে দিলাম, বুঝতে পারোনি হয়তো, আমি বলছি উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। এখানে ব্রেকিং করার পরে একটা কার্বন তৈরি হয়েছে, এখানে দুটো কার্বন রয়েছে, এই একটা কার্বনযুক্ত একটা কার্বক্সিলিক কি করবে, একটা কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। এই দুটো কার্বন মিলে হচ্ছে দুই কার্বনযুক্ত একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। তোমাদের বলে রাখি, এক কার্বনযুক্ত আর দুই কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তোমরা নিশ্চয়ই জানো। এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড বাবু কি গো, COOH না, এটা হচ্ছে এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড। এর নাম কি? ফর্মিক অ্যাসিড, বা IUPAC নাম লিখে রাখো এখানে, ফর্মিক অ্যাসিড বা হচ্ছে মিথানোইক অ্যাসিড। IUPAC নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। দুই কার্বনযুক্ত, এটা হচ্ছে এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, এরকম করে লিখে রাখবে। দুই কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড কি? অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, নাম লিখে রাখবে। আর IUPAC নাম কি গো? ইথানোইক অ্যাসিড। তিন কার্বনযুক্ত যদি কার্বক্সিলিক অ্যাসিড বলে তাহলে কি হবে? আর একটা মাঝখানে CH2 ঢোকাতে থাকবে, CH3CH2COOH। দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের ইটসেলফ একটা কার্বন রয়েছে, আর দুটো এক্সট্রা কার্বন দিতে হবে তোমাকে, তাহলে মাঝখানে একটা CH2 ঢোকাতে হবে। যদি চার কার্বনযুক্ত অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড বলে, সিম্পল, এবার তো খুব সিম্পল, একটা করে CH2 জাস্ট ঢোকাতে থাকবে, CH3CH2CH2COOH, এটা। ঠিক আছে, কখনো যদি এরকম বলে যে এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, মানে তুমি ধরে নেবে ফর্মিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। যদি বলে দুই কার্বনযুক্ত অ্যাসিড উৎপন্ন হচ্ছে, মানে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে বা ইথানোইক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। বা যদি মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। যদি সাধারণ নাম বলতে চাও, প্রোপিওনিক অ্যাসিড হয়। প্রোপানোইক হচ্ছে IUPAC নাম, আর প্রোপিওনিক হচ্ছে এর সাধারণ নাম। ঠিক আছে, এইরকম করে নামগুলো হবে। আর যদি আরও একটা কনসেপ্ট এখানে বলে রাখি, স্টুডেন্টরা এগুলো মিস্টেক নয়, আইডিয়াটা ঠিকঠাক থাকে না। যদি বলি যে এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, তার মানে কি? এখানকার একটা হাইড্রোজেন উঠে যাবে, দিয়ে সোডিয়ামটা এখানে ঢুকে যাবে, তাহলে এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এইটা, তার সোডিয়াম লবণ হবে এটা। যদি তার পটাশিয়াম লবণ বলে, এখানে পটাশিয়াম দিয়ে দিবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং, ভেরি সিম্পল। তাহলে যদি বলে দুই কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হচ্ছে, তাহলে কি করবে? জাস্ট এখানে হাইড্রোজেন বের করে সোডিয়াম লবণ বলেছে মানে ওখানে মেটাল একটা ঢুকে যাবে, ব্যাস। যে মেটাল বলবে, পটাশিয়াম যদি লবণ বলে তাহলে পটাশিয়াম ঢুকবে, সোডিয়াম লবণ বলেছে বলে সোডিয়াম ঢুকলাম। কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে যখন বলবে যে দুই কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হচ্ছে, তার মানে ভাববে CH3COONA। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এর নাম বলবে সোডিয়াম অ্যাসিটেট। এটার নাম ছিল ফর্মিক অ্যাসিড, এটার নাম হবে সোডিয়াম ফরমেট। নামগুলো এরকম করে লিখে রাখবে।
এরকম করে পরপর পরপর করে 8 যুক্ত হবে আর কি, যে কার্বক্সিলিক অ্যাসিড আগে ধাতুর নাম বলবে, তারপরে সেই কার্বক্সিলিক অ্যাসিডের নাম বলে 8 বলে দেবে। ঠিক আছে, ওকে, এটা একটা কনসেপচুয়াল ব্যাপার ছিল। আচ্ছা, মুছে দিলাম। ওকে, তাহলে কি বলছিলাম, এখানে যদি ক্লিভেজটা যদি এখানে হয়, এখানে যদি ব্রেকিংটা হয়, তাহলে এই পোর্শনটা একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। কতগুলো কার্বন থাকবে তাতে? একটা কার্বন থাকবে। তাহলে এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড বাবু কি হয়? এক কার্বন, এই দিকে লিখছি একটা, এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে স্যার ফর্মিক অ্যাসিড। এক্ষুনি যেটা বললাম HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এইটা থেকে এইটা এলো, প্লাস কি তৈরি হবে? এই পাশে কটা কার্বন রয়েছে? দুটো কার্বন, দুই কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে এই পাশটাকে নিয়ে, এই পাশটা থেকে। তাহলে দুই কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড কি হবে? CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই পোর্শনটা থেকে কি তৈরি হলো? এইটা তৈরি হলো। এই পোর্শনটা থেকে তৈরি হলো এইটা। ঠিক আছে, মনে থাকবে? তো এই হচ্ছে মোটামুটি এইখানকার অক্সিজেন, খুব সহজ রিয়াকশন। তবে একটা জিনিস খেয়াল করে দেখেছো তোমরা, যে কার্বনিল মানে যে কিটোনটা ছিল, যে ডিফারেন্ট যে কার্বক্সিলিক অ্যাসিড পেলাম, সেই কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বন সংখ্যা কিন্তু ইনিশিয়াল কিটোনের থেকে কিন্তু কমে যাচ্ছে। কমবেই তো অবভিয়াসলি, কেটে তো বাদ হয়ে যাচ্ছে না। ইনিশিয়ালি এখানে 3টা কার্বন ছিল, এখানে একটা কার্বন হয়ে গেছে, এখানে 2টো কার্বন হয়ে গেছে। মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অ্যাসিডকে যদি তুমি কনসিডার করো, দেখো তাদের কার্বন সংখ্যা কিন্তু এদের তুলনায় প্রত্যেকটার কিন্তু এক একটা করে কমছে। একটা নয়, কোন ক্ষেত্রে একটা, কোন ক্ষেত্রে 2টো কমছে। এটা ছেড়ে দাও। তো এই হচ্ছে মোটামুটি রিয়াকশান। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তুমি বলবে স্যার যদি এখানে দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ সমান ছিল বলে স্যার আপনি এইরকম করে যেদিকে খুশি ক্লিপ করে দিলে, মানে তুমি এখানে ক্লিপ করো বা এই পাশে ক্লিপ করো, সব জায়গায় কিন্তু একই প্রোডাক্টই তৈরি হবে। তবে সেক্ষেত্রে এই পোর্শনটা হচ্ছে তোমার এইটা তৈরি করবে, আর এই পোর্শনটা হচ্ছে তোমার এইটা তৈরি করবে। ঠিক আছে, কিন্তু যদি এইরকম কেস হয়, অর্থাৎ যদি অপ্রতিসম যদি কিটোন হয়, আনসিমেট্রিক্যাল কিটোন। আনসিমেট্রিক্যাল মানে কি গো? আনসিমেট্রিক্যাল মানে হচ্ছে অপ্রতিসম। যদি অপ্রতিসম কিটোন হয় মানে সিও গ্রুপের দুপাশে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপটা ডিফারেন্ট যদি থাকে, এখানে দেখো CH3, এখানে CH2CH3, অর্থাৎ এটা একটা আনসিমেট্রিক্যাল বা অপ্রতিসম কিটোন। যদি এরকম কেস হয় এদের ক্ষেত্রে, তাহলে তুমি ক্লিভেজটা কিভাবে করবে? দেখো এখানে দুটো অপশান রয়েছে, তুমি এই দিকে কাটতে পারো। তাহলে এই দিকে যদি কাটো, ধরো আমি এই কাটিংটাকে A নাম দিলাম, তাহলে এই A পাথে তাহলে কি তৈরি হবে বলো? A পাথে যদি কাটিং করি, তাহলে এই পাশটা নিয়ে দুটো কার্বন রয়েছে, তাই দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। তাহলে কি তৈরি হবে বলো? এইটা থেকে দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড স্যার CH3COOH, ঠিক। আর এই পাশেও দুটো কার্বন রয়েছে, দুই কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড কি হবে? এও সেই অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তাহলে স্যার দুই অণু হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এইটা একটা কাটিং আমি করলাম, এটা হচ্ছে A পাথের কাটিং এর ফলে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, যদি এই রকম কাটিং হয়, এই রকম যদি আমি কাটিংটা করি, এই পাথে যদি আমি কাটিং করি, এই দিকেও তো কাটতে পারি, সিওর দুপাশে তো সবই তো, দেখো সিওর দুপাশে আমি কাটিং করতে পারি, এই পাশেও করতে পারি, এই পাশেও করতে পারি, মানে আলফা কার্বনগুলোকে ক্লিভেজ করা হয় আর কি, কারণ এগুলো তো আলফা সব, এটাও আলফা এটাও আলফা। তাহলে এই কাটিং এর ফলে কি তৈরি হতে পারে? ডট ডট দিয়ে এটা দেখাচ্ছি। এই কাটিং এর ফলে স্যার এই পোর্শনটা থেকে কি হবে? এই পাশে একটা কার্বন রয়েছে, তাই এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড কি হবে? এক কার্বনযুক্ত অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড HCOOH, ঠিক। প্লাস এই পাশে তাহলে 3টে কার্বন রয়েছে, দেখো এই দিকে কাটিং করেছি কিন্তু, তাহলে এই পাশে 3টা কার্বন, এই পাশে একটা কার্বন, এক কার্বনযুক্ত লিখেছি, আর 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড কি হবে? এক্ষুনি লিখেছিলাম প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH, এটা তৈরি হবে। ঠিক আছে, প্রোপানোয়িক অ্যাসিড বা প্রোপিওনিক অ্যাসিড। তাহলে এবার কথা হচ্ছে যে এটা হচ্ছে বি পাথ, ধরো এটা বি লিখেছি, তাহলে বি পাথে কাটিং যদি হয়, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কোনটা সঠিক, মানে এই কাটিংটা ঠিক নাকি এই কাটিংটা ঠিক, কোনটা অ্যাকচুয়াল হচ্ছে এখানকার সঠিক কাটিং, মানে কোন ক্ষেত্রে হচ্ছে আমি মেজর প্রোডাক্ট পাবো, এইটা তোমাকে বলতে হবে। তো তাহলে এবার বলি কোনটা ঠিক। এটাকে ঠিকঠাকভাবে প্রোডাক্ট লেখার জন্য একটা রুল অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে পপঅপস রুল, POPOFFS, পপঅপস রুল বলা হয়। পপঅপস রুল কি বলছে বলো তো? পপঅপস রুল বলছে যে সিও গ্রুপের দুপাশে দেখবে অ্যালকিল গ্রুপ কোথায় কম কোথায় বেশি রয়েছে, মন দিয়ে বুঝবে।
তাহলে আনসিমেট্রিক্যাল কিটোনের ক্ষেত্রে সিও গ্রুপের দুপাশে কার্বন সংখ্যা দেখবে, যে ক্ষেত্রে হচ্ছে কার্বন সংখ্যা কম, মানে সিও গ্রুপের যে পাশে হচ্ছে কার্বন সংখ্যা কম, কোন খাতে কম, এই পাশে কম, কারণ এখানে CH3 এখানে CH2 বলছে সিওর কাটিংটা এমনভাবে করবে যেন যে পাশে অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যা কম সিওটা যেন সেই ভাগটা পায়। মানে আমি যদি এখানে উদাহরণ হিসাবে যদি দেখাতে চাই, এখানে যে বলছে কাটিংটা এমনভাবে হবে, আমি মুছে দিচ্ছি, এটা দিলে বোঝাতে সুবিধা হবে। বলছে কাটিংটা এই রকম হবে যে সিও গ্রুপের সঙ্গে যে পাশে অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যা কম, কোথায় কম, এই পাশে কম, এখানে বেশি অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যা, বলছে সিওটাকে তার ভাগের যেন পায়, মানে অ্যালকিল গ্রুপ যেখানে কম সিওটা যেন ওই দিকে যেন ভাগটা পায়। তাহলে দেখো কাটিং যদি এইভাবে যদি করি তাহলে কিন্তু সিওটা কার ভাগে পড়বে, যে পাশে অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যা কম সেই ভাগে পড়বে, তাই না? তাহলে এইভাবে কাটিংটা সম্পন্ন হবে, অর্থাৎ এই প্রোডাক্টটা হচ্ছে সঠিক প্রোডাক্ট কি। কিন্তু যদি এইখানে যদি কাটিং করি তাহলে এই পাশে এমনিতে অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যা বেশি ছিল, আরও সিওকে তার দিকে দিয়ে দিচ্ছ, মানে এটা পপস রুলকে মেনটেন করছে না, তাই না? আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, CH3 CH2 CO CH2 CH2 CH3 ধরো এইরকম যদি একটা কেস থাকে, তাহলে দেখো কোন দিকে ব্রেকিংটা, কোন দিকে কাটিং কোন দিকে হবে। তোমরা পজ করে তোমরা নিজেরা অ্যান্সারটা রেডি করো, তারপরে আমার সঙ্গে মেলাবে। তাহলে দেখো সিওর দুপাশে এপাশে 3টে কার্বন রয়েছে, এপাশে 2টো কার্বন রয়েছে, তাহলে কাটিং এমনভাবে করবে যেন সিওটা ওই দিকে থাকবে যেদিকে হচ্ছে অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যা কম। তাহলে দেখো এই দিকে অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যা কম, 2টো কার্বন, এখানে 3টে কার্বন, তাহলে এই দিকে তাহলে সিওকে ভাগ রাখতে চাইবো, সিওটাকে এই দিকে রাখতে চাইবো, মানে এই দিকে কার্বন সংখ্যা কম, তাহলে এ গরিব লোক, তাহলে আর একটা কার্বন দিয়ে একে ডোনেট করো, একে হেল্প করো, তাহলে এদিকে কাটিং করে দিলে স্যার এ একটা সিও পাবে এক্সট্রা, মানে কার্বন একটা এক্সট্রা বেড়ে যাবে, দিলে ভালো হবে। গরিব লোক ছিল, একটা কার্বন তুমি দিলে এক্সট্রা, তাহলে এইদিকে কাটিং করলে তোমার কি তৈরি হবে, এখানে হবে 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, এখানে হবে এখানেও 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ বেসিক্যালি একই সংখ্যক কার্বক্সিলিক অ্যাসিড, মানে একই কার্বক্সিলিক অ্যাসিডই তৈরি হবে, ঠিক আছে? মানে এইটা তৈরি হবে এখান থেকে আর কি, CH3 CH2 COOH, 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে না? এইটা হচ্ছে পপস রুল। তাহলে যখন আনসিমেট্রিক্যাল কিটোন থাকবে তখন তোমরা কাটিংটা এইভাবে করবে, ঠিক আছে? মুছে দিলাম। ওকে, নেক্সট আমরা খুব ইম্পর্টেন্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট কি বলবো তোমাদের, বইতে তোমরা রাতে যত তারা ছিল সব তারাকে নিয়ে এসে ওইখানে স্টার দিয়ে দাও, যতগুলো তারা ছিল সব তারাকে ওখানে লাগিয়ে দাও, ঠিক আছে? তো মানে খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এত তারার গল্প বলছি, মানে রাতের জ্যোৎস্নার তারা, তো খুব ইম্পর্টেন্ট রিয়াকশন অ্যাকচুয়ালি, ওই জন্য আমি বলছি স্টার দিয়ে রাখবে, আর খুব মানে ভালো করে পড়বে, এটা প্রত্যেক এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সাম, বোর্ড, সব জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে এইটা বায়ার-ভিলিগার জারণ, আমরা এইটা সম্বন্ধে ডিসকাস করে নিয়েছি, এইটা আমরা পড়বো এক্ষুনি। বায়ার-ভিলিগার জারণ বা হচ্ছে বায়ার-ভিলিগার অক্সিডেশন, একটা নেম রিয়াকশন এটা। তো বেসিক্যালি এখানে রিয়েজেন্ট হিসাবে কি ইউজ করা হয়, রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হয় জৈব পারক্সাইড, ওই জন্য লিখেছি জৈব পারক্সাইড নয়, জৈব পার অ্যাসিড, জৈব পার অ্যাসিড দ্বারা এখানে জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, তাই এখানে লিখেছি জৈব পার অ্যাসিড দ্বারা জারণ বা বায়ার-ভিলিগার জারণ, ঠিক আছে? জৈব পার অ্যাসিড সম্বন্ধে তোমাদের আগের ক্লাসে আমি ডিসকাস করেছি, কিন্তু পার বেঞ্জয়িক অ্যাসিডের কথা বলেছিলাম, যদি না দেখে থাকো আগের লেকচারটা দেখে নাও, এখানে অতটা ইলাবোরেট করব না, শুধু জাস্ট এক্সাম্পলগুলো আমি লিখেছি। জৈব পার অ্যাসিডে আমরা বলেছি যে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এইটা হয়, COOH হয়, পার অ্যাসিড হলে এখানে আর একটা এক্সট্রা অক্সিজেন ঢুকে যাবে, তাহলে COO ছিল সেখানে COOH হয়ে যাবে, বা একে আমি সংক্ষেপে কি লিখতে পারি গো, CO3H লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা যদি CH3COOH যদি সাপোজ হয়, তাহলে এর নাম কি গো, অ্যাসিডিক অ্যাসিড। তাহলে যদি একটা অক্সিজেন ঢুকে যায়, তাহলে এখানে যদি একটা CH3 লাগিয়ে দিই, তখন CH3COOH হয়ে যাবে, এর নাম যদি অ্যাসিডিক অ্যাসিড হয় এর নাম হবে পার অ্যাসিটিক অ্যাসিড, পার কথাটা যুক্ত হয়ে যাবে যেহেতু একটা অক্সিজেন এক্সট্রা ঢুকেছে, পারক্স বন্ধন এক্সট্রা ওখানে এসছে, এই ও বন্ধন আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি, দেখে নেবে ওটা, লাস্টে না হলে দিয়ে দেবো, না হলে আই বাটনে দিয়ে দেবো,
নাহলে লাস্টে আমরা লেকচার শেষে ওই ইয়েতে দিয়ে দেবো, রেকমেন্ডে দিয়ে দেবো, দেখে নিতে পারবে। তো পারক্ষ বন্ধন থাকলে পার অ্যাসিড বলা হয়। যদি এইখানে যদি পিএইচ লাগিয়ে দিই তাহলে পিএইচ হলে এর নাম হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। তাহলে এখানে যদি পিএইচ লাগিয়ে দিই তাহলে এর নাম কি হয়ে যাবে, বেনজোয়িক অ্যাসিড থেকে পার বেনজোয়িক অ্যাসিড হয়ে গেল। এইগুলোই লেখা আছে এখানে হচ্ছে CH3COOH CO3H মানে পার অ্যাসিটিক অ্যাসিড, নামগুলো লিখে রাখো এখানে, পার অ্যাসিটিক অ্যাসিড। C6H5CO3H এইটা যেটা লিখলাম এটা, তাহলে এমনি COOH থাকলে ওই বেনজোয়িক অ্যাসিড, এবার O হয়ে গেছে তাই এর নাম হচ্ছে পার বেনজোয়িক অ্যাসিড। আর এটা একটা এক্সট্রা আর একটা হচ্ছে পার অ্যাসিড, সেটা হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। দেখো আমরা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত এক্ষুনি কি বলেছিলাম, পার অ্যাসিটিক অ্যাসিডের সংকেত আমরা কি বলেছিলাম, এখানে CH3 দিয়ে দিলে, এখানে CH3 দিলে পার অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এইটা CH3COOH, এটা হচ্ছে পার অ্যাসিটিক অ্যাসিড। যদি এখানে হাইড্রোজেনগুলোকে যদি উঠিয়ে তিনটা হাইড্রোজেনকে বের করে তার জায়গায় যদি তিনটা ফ্লুরিনকে যদি তুমি যোগ করো তাহলে কি হবে গো, CF3COOH, মানে বলবো ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম ছিল পার অ্যাসিটিক অ্যাসিড, এখানে বলবো তিনটা ফ্লুরিন ঢুকে গেছে তাই ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, তাই বা একে সংক্ষেপে TFA বলা হয়। উঁচু ক্লাসে আমরা ইউজ করি এটা, TFA বলা হয়। তো এইগুলো সব এখানে নামগুলো লিখে রাখবে, এটা হচ্ছে সেই TFA ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে পার বেনজোয়িক অ্যাসিড, এটা হচ্ছে পার অ্যাসিটিক অ্যাসিড। এই পারক্ষ অ্যাসিডগুলোর দ্বারা অ্যাকচুয়ালি এই জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবার কি করে সম্পন্ন হয়, অ্যাকচুয়ালি রিয়াকশনটা কি হয়, সেগুলো সম্বন্ধে আমরা এক্ষুনি ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে বায়ার-ভিলিগার জারণে আমরা জেনে নেব যে শুধুমাত্র কিটোনের জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় এখানে, অ্যালডিহাইড এখানে এই জারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে না। রিয়াকশনের স্কিম হচ্ছে এইটা, একটা যে কোনো কিটোন ধরেছি ROR, এখানে আর অ্যালকিল হতে পারে, অ্যারাইল হতে পারে, ঠিক আছে, মানে এখানে অ্যালকিল গ্রুপ হতে পারে বা অ্যারাইল গ্রুপ হতে পারে, হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন হয়ে গেলে তো অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে এটা একটা কিটোন, একে পার অ্যাসিড দেওয়া হয়েছে, যে কোনো একটা পার অ্যাসিড, এগুলোর মধ্যে যে কোনো একটা পার অ্যাসিড দেওয়া হয়েছে, ও লেখা হয়েছে, মানে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে। রিয়াকশনটা কি হবে, এই যে পার অ্যাসিড মানে এই যে কার্বনিলের CO গ্রুপের পাশে যে আরগুলো রয়েছে ওই বন্ধনে যে কোনো একটা পাশে, হয় এই পাশে হতে পারে বা হচ্ছে এই পাশে হতে পারে, যে কোনো একটা পাশে একটা অক্সিজেন ঢুকে যাবে। এবার কোন পাশে ঢুকবে সেটা একটু পরে আমরা ডিসকাস করছি। এখানে দুটো আর একই ছিল বলে স্যার যে কোনো একটা পাশে ঢুকিয়ে দিলেন, কিন্তু যদি ডিফারেন্ট যদি আর হয় তাহলে কিন্তু যে কোনো একটা পাশে ও ঢুকিয়ে দিলে হবে না, তোমার মনের মতো করে ঢুকালে হবে না, ঠিক আছে, সেক্ষেত্রে একটা ব্যতিক্রম কেস রয়েছে, আমরা বলবো সেটা সম্বন্ধেও ডিল করব। তো এখানে যেটা তোমাদের জানতে হবে যে জাস্ট এখন বেসিক রিয়াকশনটা দেখো, যে এই আর এর আগে জাস্ট একটা ও ঢুকবে, সে এখানে হতে পারে বা এখানে হতে পারে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু দুটো আর একই তাই সব ক্ষেত্রে একই এস্টার পাবো। তাহলে এটা একটা এস্টার কম্পাউন্ড, RCOOR, COOR গ্রুপ থাকলে তাকে এস্টার কম্পাউন্ড বলা হয়। তাহলে একটা এস্টার কম্পাউন্ড তৈরি হবে, তার সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এই কার্বক্সিলিক অ্যাসিডটা আসবে কোত্থেকে, ওই পার অ্যাসিড থেকে। একটু আগে তোমাদের যে বলছিলাম যে যদি অ্যাসিডিক অ্যাসিড থেকে যদি অ্যাসিডিক অ্যাসিডে অক্সিজেন ঢুকলে কি তৈরি হয়, পার অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই পার অ্যাসিটিক অ্যাসিড যদি এখানে ইউজ করো তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে তুমি এই অ্যাসিটিক অ্যাসিডকে পাবে, ঠিক আছে। তাহলে কোন কার্বক্সিলিক অ্যাসিড পাবে বুঝতে পেরেছো, এখানে যেই পার অ্যাসিডটা ইউজ করবে তারই কার্বক্সিলিক অ্যাসিড তুমি পাবে, ঠিক আছে। আমরা এক্সাম্পল দিলে আমরা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবো। একটা রিয়েল এক্সাম্পল দিই, একটা অ্যাসিটোন, একটা হচ্ছে কিটোন ধরেছি, এর নাম কি অ্যাসিটোন, নিচে নাম লিখবে অ্যাসিটোন। অ্যাসিটোনে যদি পার অ্যাসিটিক অ্যাসিড যদি দেওয়া হয়, এটা হচ্ছে পার অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এখানে কি হবে যে এই পাশে স্যার একটা অক্সিজেন ঢুকিয়ে দিন বা এ পাশে যে কোনো একটা পাশে ঢুকিয়ে দিন, সব ক্ষেত্রে একই হবে। তাহলে এটা একটা এস্টার তৈরি হয়ে গেল। আর কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে কি তৈরি হবে, পার অ্যাসিটিক অ্যাসিড ছিল তাই ওখান থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, মানে ওখানকার যে এক্সট্রা যে ওটা ছিল না, এই ওটা হচ্ছে এখানে দিয়ে দিল, এই যে এই ওটা হচ্ছে এখানে চলে এলো, ওই যে এক্সট্রা যে ওটা ছিল, তাহলে সেই ওটা যদি চলে যায় তাহলে এটা অ্যাসিটিক অ্যাসিড তো হয়ে যাবে, সেই অ্যাসিটিক অ্যাসিডকে এখানে লেখা হয়েছে। তাহলে বলতে পারো যে ওই পার অ্যাসিটিক অ্যাসিডের বা হচ্ছে পার অ্যাসিডের যে হচ্ছে তোমার ওই যে এক্সট্রা অক্সিজেন, এই যে CO3-র যে একটা অক্সিজেন এক্সট্রা অক্সিজেন, ওই অক্সিজেনই অ্যাকচুয়ালি ওই বন্ধনের মাঝখানে ঢুকছে, তাহলে যদি ওখানে যদি চলে যায় বাকি কার্বক্সিলিক অ্যাসিডটা ওখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি তোমার জেনারেল রিয়াকশান। এবার যদি অপ্রতিসম অ্যালকিল থাকে তখন কেসটা কি হবে, মানে যদি দুপাশে যদি দুটো ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ থাকে
বা অ্যারাইল গ্রুপ যদি থাকে, তখন স্যার প্রোডাক্টটা কীভাবে লিখবে, অর্থাৎ তখন ওটা এই পাশে ঢুকবে নাকি ওটা এই পাশে ঢুকবে, একটু এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। এই জন্য নোট করে লিখে দিয়েছি এখানে যে অপ্রতিসম কিটোনের ক্ষেত্রে ও পরমাণুটি সাধারণত বড় অ্যালকিলের সঙ্গে যুক্ত হয়। এই কথাটার মানে কি আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এক্সাম্পলগুলো দেখো। দেখো এখানে আমরা তিনটা এক্সাম্পল নিয়েছি বায়ার ভিনিগার অক্সিডেশনে। এখানে সব কিন্তু অ্যাসিমেট্রিক্যাল কিটোন, অর্থাৎ সিওর দুপাশে দেখো কার্বন সংখ্যা ডিফারেন্ট, অ্যালকিল গ্রুপটা ডিফারেন্ট। ঠিক আছে, এবার এইসবের ক্ষেত্রে প্রোডাক্ট কিভাবে লিখব, ঠিক আছে। তাহলে টেকনিকটা আমি কি বলেছি যে অপ্রতিসম কিটোনের সঙ্গে অক্সিজেন পরমাণুটি সাধারণত বড় অ্যালকিলের সঙ্গে যুক্ত হবে। তার মানে দেখো আমরা বলেছিলাম যে কিটোনের এই যে সি কার্বনিল কার্বন রয়েছে ওর সঙ্গে ডিরেক্টলি যেন একটা অক্সিজেন যুক্ত হয়। এই বায়ার ভিনিগারের অক্সিডেশনে এই কেসটা হচ্ছে মেন কেস, যে এই কার্বনের পরে এই পাশে হতে পারে বা এই পাশে হতে পারে একটা অক্সিজেন ঢুকবে। এবার কোন পাশে অক্সিজেন ঢুকবে সেটা হচ্ছে প্রশ্ন। এখানে তোমাকে বলেছি যে অপ্রতিসম কিটোনের ক্ষেত্রে অক্সিজেন পরমাণুটি কোথায় ঢুকবে, বড় অ্যালকিলের সামনে ঢুকবে, বড় অ্যালকিলের পাশে ঢুকবে। তাহলে দেখো এখানে সিও গ্রুপটা এখানে রয়েছে, এটা হচ্ছে সিও গ্রুপ। এর দুপাশে তুমি কি দেখবে, অ্যালকিল গ্রুপগুলোকে দেখবে। দেখো এইটা একটা অ্যালকিল, এটা একটা অ্যালকিল, এটা একটা সাইক্লিক গ্রুপ, একটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। তো এখানে কোনটা বড় অ্যালকিল, মানে বেশি কার্বন কোথায় রয়েছে, এখানে না এখানে? এখানে অবভিয়াসলি বেশি রয়েছে। তাহলে অক্সিজেনটা তুমি লাগাবে কোথায়, এইখানে লাগাবে, এই বন্ধনের মাঝখানে অক্সিজেন লাগবে, এখানে নয়, কারণ এখানে কার্বন অ্যালকিল গ্রুপে কার্বন সংখ্যা কম রয়েছে। আমি এই জন্য বলেছি সাধারণত বড় অ্যালকিলের সঙ্গে অক্সিজেন পরমাণুটি যুক্ত হবে। তাহলে প্রোডাক্ট হিসাবে কি লিখবে গো, তাহলে প্রোডাক্ট হিসাবে লেখা হবে CH3CO, তোমরা লিখে ফেলো, ও যুক্ত হয়ে যাবে, দিয়ে তারপরে সাইক্লিক কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, প্লাস তার সঙ্গে কি হবে, যেহেতু ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড ইউজ করেছো তাই ট্রাইফ্লুরো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড ইউজ হয়েছিল তাই ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, এটা হলো। নেক্সট এর ক্ষেত্রে কি হবে প্রোডাক্ট বলো, তাহলে এই সিওর দুপাশে তুমি অ্যালকিল গ্রুপ দেখবে, এই অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপ, এর তুলনায় এই অ্যালকিল গ্রুপে কার্বন সংখ্যা বেশি, অর্থাৎ বড় অ্যালকিল গ্রুপ। তাহলে অক্সিজেনটা কোথায় ঢুকবে, এইখানে নাকি এইখানে, কোথায়? অবভিয়াসলি এইখানে ঢুকবে। ঠিক আছে, বড় অ্যালকিলের পাশে ঢুকবে বলেছি, তাই এখানে প্রোডাক্টটা হবে এইটা CH3 এটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ, তারপরে হচ্ছে অক্সিজেন থাকবে, তারপরে CO, তারপরে CH3টা একটা এস্টার তৈরি হবে, প্লাস এইটা এই একই কার্বক্সিলিক অ্যাসিডই তৈরি হবে। এর ক্ষেত্রে কি হবে, CO দুপাশে অ্যালকিল গ্রুপ, এটা একটা অ্যালকিল, এটা পুরোটা একটা অ্যালকিল, এটা বড় অ্যালকিল, এটা ছোট অ্যালকিল। তাহলে অক্সিজেনটা কোথায় ঢুকবে, অবভিয়াসলি এই CO এর পাশের বন্ধনে ঢুকবে, এইখানে ঢুকবে, এইখানে ঢুকবে না। তাহলে তোমার এখানে প্রোডাক্ট হবে, দেখো অ্যাকচুয়ালি এইসব যে এই যে টেকনিকটা বললাম না, এটা অ্যাকচুয়ালি এর মেকানিজম রয়েছে, উঁচু ক্লাসে এদের মেকানিজম রয়েছে, এখানে তোমাদের মেকানিজম তো করানো হচ্ছে না, তাই সহজ একটা ট্রিক দিয়ে দিলাম যাতে তোমাদের মনে থাকে জিনিসটা। কিন্তু অ্যাকচুয়ালি মেকানিজম করে এই যে অক্সিজেন যে এখানে ঢুকছে, এটা মাইগ্রেটিং অ্যাপটিটিউডের উপরে কাজ করে। ঠিক আছে, তো যারা যেই অ্যাডভান্স দেয় তাদের ক্ষেত্রে লাগতে পারে, মানে মাইগ্রেটিং অ্যাপটিটিউডের উপরে এটা নির্ভর করে যে কোন গ্রুপটা অ্যাকচুয়ালি ওর সঙ্গে যুক্ত হবে। তো তোমাদের এখানে ট্রিক হিসাবে আমি দিলাম। তো মোটামুটি তোমাদের এই পরীক্ষা মানে নিটের এক্সাম বা হচ্ছে তোমাদের বোর্ডের এক্সামগুলো এতে কভার হয়ে যাবে। ওকে, তো এইভাবে হচ্ছে বায়ার ভিনিগার অক্সিডেশন রিয়াকশানের প্রোডাক্টগুলো আমরা লিখতে পারি। ঠিক, ওকে। নেক্সট আমরা দেখব অ্যালডিহাইড এবং কিটোনের জারণ সম্বন্ধে। ঠিক আছে, আচ্ছা, নেক্সটে আমরা যেটা জারণ প্রক্রিয়া নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ, তারপর হচ্ছে সোডিয়াম হাইপোহ্যালাইড দ্বারা জারণ প্রক্রিয়া, যেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান এই হ্যালোফর্ম রিয়াকশান, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ওখান থেকে কোশ্চেন আসে, তো আমরা ওটা ডিসকাস করছি একটু পরে। ফার্স্ট আমরা সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা রিয়াকশানটা আমরা পড়বো, কীভাবে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। তার আগে জেনে রাখো এখানে যে যেসব অ্যালডিহাইড বা কিটোনে সিওরের সঙ্গে মানে কার্বনিল গ্রুপের সঙ্গে যদি CH2 গ্রুপ যুক্ত থাকে, মানে সিওর পাশের কার্বনে যদি CH2 থাকে, সিওর পাশে যদি CH2 বা মিথিলিন গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ক্লিয়ার করতে পারবো। ট্রিকটা হচ্ছে এখানকার এটা, সেটা হচ্ছে CH2 গ্রুপটা, মানে এর নাম কি গো, মিথিলিন। তোমরা জানো তো এটা হচ্ছে মিথিলিন, লিখে রাখো এখানে মিথিলিন। তাহলে এটা হচ্ছে মিথিলিন, এইটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে মিথাইল। একটা হাইড্রোজেন আবার বেরিয়ে গেলে তাহলে
এখান থেকে যদি আবার একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে দুটো এরকম কি হবে, বাঁশ হবে, মানে দুটো হাত শর্টেজ হয়ে যাচ্ছে। তাই এর নাম হচ্ছে মিথিলিন, আর এটা মিথাইল। তাহলে মিথিলিনটা CH2টা সবসময় যেন CO-তে কনভার্ট হয়ে যায়। এইটা শুধু এখানকার এই সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ ক্ষেত্রে এইটা শুধু মনে রাখো, ঠিক আছে? এইটা মনে থাকলেই তোমার সব প্রোডাক্ট হয়ে যাবে। তো এখানে অ্যালডিহাইড কিটোন সবটাই কিন্তু জারিত হতে পারে, অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে। ফর এক্সাম্পল এইটা দেখো CH3CHO, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে অ্যাসিটালডিহাইড যদি সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারিত হয় তাহলে কিসে পরিণত হচ্ছে? দেখো CHOটা যেরকম অ্যাজিটি যেরকম ছিল এইটা শুধু কনভার্ট হয়ে যাচ্ছে CHO-তে। কীভাবে হচ্ছে বলো তো? দেখো এই ট্রিকটাই অ্যাপ্লাই হচ্ছে। CH3 আমি কি বলেছি দেখো, এখানে দেখালে বুঝতে পারবে। CH3-কে আমি খুলে লিখছি, খুলে লিখলে এইরকম দাঁড়ায় না, CH2H এরকম এইরকমও লিখতে পারি। তাহলে এর সঙ্গে একটা CHO গ্রুপ যুক্ত হলো, এইটাকে এইভাবে খুলে লিখেছি। আমরা কি বলেছি? CH2টা কিসের কনভার্ট হয়? CO-তে কনভার্ট হয়। তাহলে তুমি CO-তে কনভার্ট করে দাও, এটাকে CO, এটা তাহলে CO-তে পরিণত হয়ে যাবে। তাহলে CO পাশে H ছিল, H যেরকম ছিল থাকলো, আর এটা তো যেরকম CHO ছিল, অর্থাৎ এটাও একটা CHO আর একটাও CHO। এই যে এটা লিখেছি CHO। এর নাম কি? গ্লাইঅক্সাল। CHO নাম লিখে রাখবে, গ্লাইঅক্সাল। এইভাবে কনভার্সানগুলো হয়, খুব ইজি। এক্ষেত্রে হচ্ছে অ্যাসিটোন নিয়েছি, অ্যাসিটোনের ক্ষেত্রেও সেম, দুপাশে দুটো আবার করে দেবে না, যে কোনো একটা, এক পাশে হচ্ছে এখানে হচ্ছে তাহলে CH2 রয়েছে, ওই CH2টা কিসে রূপান্তরিত হবে? CO-তে রূপান্তরিত হবে। আর একটা এক্সট্রা H থাকবে এর মতো, CH3 ছিল, তাহলে CH2টা CO-তে পরিণত হবে, আর একটা H, তাহলে সেটা এর সঙ্গে ডিরেক্টলি যুক্ত হয়ে যাবে, মানে CHO হয়ে যাবে। তাহলে CH3টা এই যে CHO-তে রূপান্তরিত হচ্ছে, তাহলে দুটোকে করবে না, যে কোনো একটাকে রূপান্তর করবে, ঠিক আছে? এর ক্ষেত্রে এইরকম এইখানেও তো CH3 CHO-তে রূপান্তরিত হয়েছিল। এই এক্সাম্পলটা খুব ভালো এক্সাম্পল, এটাও ভালো এক্সাম্পল, পরীক্ষা আসে। তো এক্ষেত্রেও দেখো সিওর, আমি দেখতে বলেছি যে সিওর পাশে মিথিলিন গ্রুপ আছে কিনা। তাহলে সিওর পাশে এখানে দেখো, এখানে তো মিথিলিন গ্রুপ রয়েছে, কারণ কি বুঝতে পারছো না? এখানে কার্বন রয়েছে, কার্বনের হচ্ছে দুটো হাত, এইটা একটা হাত, এইটা একটা হাত, তাহলে আরও দুটো হাত রয়েছে, মানে দুটো হাইড্রোজেন রয়েছে, মানে এখানে বলতে পারি একটা CH2 গ্রুপ রয়েছে। তো এই যে CH2 গ্রুপ রয়েছে, তাহলে এই CH2 গ্রুপটা কিসে পরিণত হবে? CO-তে পরিণত হবে। এই যে CO-তে পরিণত হয়ে গেছে, তাহলে এখানে সেলেনিয়াম ডাইঅক্সাইড যদি দাও CO-তে পরিণত হয়ে যাবে। এর ক্ষেত্রেও সেম, COর পাশে দেখো এ পাশে CH2 গ্রুপ রয়েছে, মিথিলিন গ্রুপ রয়েছে, তাহলে এটা CO-তে পরিণত হয়ে যাবে, হয়ে গেছে, ঠিক আছে? তো এই এক্সাম্পলগুলো সহজ এক্সাম্পল, এটা খুব ইজি জিনিস, তো এটা নাথিং ডিফিকাল্ট। আচ্ছা, শুধু এটা মনে রাখতে হবে যে মিথিলিন, ওটা মনে রাখবে, লিখে রাখবে যে CH2টা বা মিথিলিনটা CO-তে পরিণত হয়। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে NaOX, যাকে বলা হচ্ছে সোডিয়াম হাইপোহ্যালাইড। সোডিয়াম হাইপোহ্যালাইড, সোডিয়াম হাইপোহ্যালাইড দ্বারা হচ্ছে জারণ প্রক্রিয়া। কার জারণ হয় এক্ষেত্রে? অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে, ঠিক আছে? তো এটাকে আমরা হ্যালোফর্ম রিয়াকশন বলি। হ্যালোফর্ম রিয়াকশনের সম্বন্ধে তোমরা অলরেডি ইউ গাইস নো, অলরেডি আমরা প্রিভিয়াসলি এটা ডিসকাস করেছি, ওই অ্যালকোহল ফেনলের চ্যাপ্টারতে আমরা ডিসকাস করেছি। তো হ্যালোফর্মের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে হ্যালোফর্ম রিয়াকশন, আগে বলে দিই কখন রিয়াকশনটা সম্পন্ন হয়। যদি এই কিটোমিথাইল গ্রুপ যদি ডিরেক্টলি, এটা হচ্ছে কিটোমিথাইল, এই যে CO গ্রুপ, তাই কিটোমিথাইল গ্রুপ লিখে রাখবে, কিটোমিথাইল। এটা কিটোমিথাইল গ্রুপ যদি ডিরেক্টলি একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, বা যদি ডিরেক্টলি কোনো কার্বনের সঙ্গে যুক্ত থাকে, মন দিয়ে বুঝবে, যে কোনো কার্বনের সঙ্গে, শুধু তো কার্বন থাকবে না, তার সঙ্গে হাইড্রোজেন থাকবে, মোটামুটি যেন ডিরেক্টলি এরকম কার্বনের কোনো স্পিসিস থাকে, ঠিক আছে? যদি এরকম যদি যুক্ত থাকে তাহলে কিন্তু ও হ্যালোফর্ম রিয়াকশন সাড়া দিতে পারে, অর্থাৎ এই ধরনের রিয়াকশন সে টেক পার্ট করবে। রিয়াকশনটা কী হবে, প্রোডাক্ট কী হবে, আমরা আসছি। তাহলে শুধু জেনে রাখো যে এখানে যেন হ্যালোফর্মের কন্ডিশন হচ্ছে এই কিটোমিথাইল গ্রুপের সঙ্গে ডিরেক্টলি যেন হাইড্রোজেন থাকে বা কার্বন থাকে, তবে গিয়ে হ্যালোফর্ম রিয়াকশনে সাড়া দেবে, মনে থাকে যেন এটা। তো এখানে এরকম লিখেছি ওই জন্য স্কিম হিসাবে যে CH3CO, এটা হচ্ছে কিটোমিথাইল গ্রুপ, এটা ডিরেক্টলি একটা অ্যালকিলের সঙ্গে যুক্ত, তাহলে এখানে R সমান কি গো, R সমান H হতে পারে, বা যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে, অ্যালকিল বা অ্যালাইল গ্রুপ হতে পারে, সবাই তো কার্বন রয়েছে। তো নাইট্রোজেন যেন না হয়, ঠিক আছে? নাইট্রোজেন, অক্সিজেন, এটা সেটা এইগুলো যেন না হয়, বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি অক্সিজেন যদি দিয়ে দাও, অক্সিজেন ধরো OH দিয়ে দিলে, এটা কি দেবে নাকি? দেবে না, তার কারণ এখানে ডিরেক্টলি অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। যদি এরকম যদি দাও CH3CONH2 যদি দাও, এটা দেবে নাকি? দেবে না, তার কারণ কিটোমিথাইলটা ডিরেক্টলি নাইট্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে, তোরই হাইড্রোজেন বা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাই এরা দেবে না, ঠিক আছে? ওকে, তো
যদি হচ্ছে এই কিটোমিথাইল গ্রুপ যদি হাইড্রোজেন বা কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে কার প্রেজেন্সে রিয়াকশন হয় NaOH, তার সঙ্গে হচ্ছে যে কোনো হ্যালোজেন দিতে হবে। হ্যালোজেন বলতে X2 বলতে X সমান এখানে কি কি গো, ফ্লোরিন হবে না, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন, যে কোনো যদি একটা হয়। তাহলে X2 হিসাবে যদি এখানে ক্লোরিন দাও Cl2 হবে, ব্রোমিন দিলে Br2, আয়োডিন দিলে I2, দিয়ে একটু হিট দিতে হবে, আলতো করে একটু তাপ দিয়ে দেবে। দিলে রিয়াকশানটা কি হবে, রিয়াকশানটা হবে এটা একটা হ্যালোফর্ম তৈরি হবে, এর নাম হচ্ছে হ্যালোফর্ম, লিখে রাখবে এটা হচ্ছে হ্যালোফর্ম। ইন জেনারেল লিখছি বলে X দিয়ে লিখেছি বলে হ্যালোফর্ম বলছি। একটু আসছি পরে যে যদি X যদি ক্লোরিন হয় তাহলে এই হ্যালোফর্মটার নাম কি হয়ে যাবে, ক্লোরোফর্ম, লিখে রাখবে। CHCl3 হলে ক্লোরোফর্ম। যদি X ইকুয়ালস যদি ব্রোমিন হয় তাহলে এখানে কি তৈরি হবে, CHBr3 তৈরি হবে, তাহলে তাকে বলবো ব্রোমোফর্ম। যদি X ইকুয়ালস যদি আয়োডিন হয় তাহলে CHI3 তৈরি হবে, তার নাম হচ্ছে আয়োডোফর্ম। লিখে রাখবে সুন্দর করে, এখানে টাইম কম বলে আমি লিখছি না, যেটা বললাম সুন্দর করে লিখে রাখবে। আর তার সঙ্গে কি তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হবে, যেহেতু সোডিয়াম মেটাল ইউজ করছো, একটু আগে আমরা বলেছি যে সোডিয়াম লবণ কীভাবে লিখতে হয় কার্বক্সিলিক অ্যাসিডের। এই হচ্ছে মেন রিয়াকশান, ঠিক আছে। এবার আমি তোমাকে ট্রিক দেখাবো যে কি করে প্রোডাক্টটাকে লিখতে হয়। হ্যাঁ, তার আগে একটা বলি যে এই যে রিয়েজেন্টটা তোমাদের পরীক্ষায় এই রকম দুটো রিয়েজেন্ট তার সঙ্গে হিট দিতে পারে, বা শুধুমাত্র এইটা তার পাশে এরকম হিট দিয়ে দিতে পারে। তার কারণ কি বলতো, অ্যাকচুয়ালি এই দুজন মিলে এটাই তৈরি করে, NaOH আর হচ্ছে NaOH প্লাস হচ্ছে X2 মিলেই অ্যাকচুয়ালি সোডিয়াম NaOXই তৈরি করে। NaOX প্লাস হচ্ছে HX এটা তৈরি করে। তাহলে এইটা দিতে পারে এরকম করে, বা NaOX দিতে পারে। X ইকুয়ালস টু কি, সেই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা হতে পারে। সাবধান থাকবে, এটাও অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। তুমি তো বুঝতে পারবে না, আমি তো NaOH আর X2 পড়েছি, NaOX মানে NaOH আর হচ্ছে ক্লোরিন পড়েছি, ব্রোমিন বা আয়োডিন এরকম কিছু থাকে। এখানে তো অন্য কিছু দেওয়া আছে, তাহলে তো মনে হয় এটা সেই রিয়াকশন হয়, আয়োডোফর্ম রিয়াকশন হয়। এরকম যেন ভাবনা না আসে, খেয়াল রাখবে, এটা অনেক সময় ভুল হয়, তাই আমি বলে দিলাম। তাহলে প্রোডাক্ট লেখার টেকনিকটা বলে দিই। প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে যে কিটোমিথাইল তো সবসময় জন্য থাকবে এখানে, যেহেতু কার্বনিল গ্রুপ, তাই কিটোমিথাইল গ্রুপ তো থাকবে এখানে, মানে অ্যালডিহাইড বা কিটোন। তো বেসিক্যালি সবসময় যে কিটোমিথাইল গ্রুপ কিটোন বা অ্যালডিহাইডে থাকবে এরকমও কথা নেই, একটু পরে আমরা এক্সাম্পল দেখালে বুঝতে পারবে। প্রোডাক্ট হচ্ছে এইভাবে হবে, এই যে কিটোমিথাইল গ্রুপের এই পাশে তুমি ক্লিভেজটা করবে, সবসময়ের জন্য এই পাশেই ক্লিভেজ হবে। তাহলে শিওর এই মিথাইল পাশে হচ্ছে ক্লিভেজ হবে। এই যে CH3 প্রান্তটা সবসময়ের জন্য, কিটোমিথাইল থাকা মানে তো সবসময় এই CH3টাই তুমি পাবে। এই CH3 পোর্শনটা কি হবে, সবসময়ের জন্য হ্যালোফর্ম তৈরি করবে। তাহলে এইটা সবসময়ের জন্য হ্যালোফর্ম তৈরি করবে। বাকি যতগুলো কার্বন থাকবে, মানে এই CH3 বাদে যতগুলো কার্বন থাকবে, ওই সংখ্যক কার্বন থেকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে। বোঝা গেল? এখানে দেখো একটা কার্বন রয়েছে, আর আরে তো কটা কার্বন রয়েছে আমি দেখাইনি, তাহলে যেটা আর আছে সেটাই থাকলো। আর একটা কার্বন রয়েছে, তাহলে এই কার্বন থেকে এই কার্বন আর এই আর মিলে কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে, RCOOH, তার সোডিয়াম লবণ বলেছি, তাই RCOONA তৈরি হয়েছে। বোঝা গেল? একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি, দিলে তোমরা জিনিসটা বুঝতে পেরে যাবে এক্ষুনি যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কীভাবে তৈরি হচ্ছে। একটা এক্সাম্পল নিচ্ছি, CH3CHO অ্যাসিটালডিহাইড, খুলে লিখেছি। তোমরা আগে বলো যে এইটা আগে রিয়াকশান টেক পার্ট করবে না করবে না। NaOI ধরে নিলাম, NaOI এটা নিলাম, মানে এইভাবে লিখেছি, তোমরা যাতে ভুল না করো তাই এই এক্সাম্পলটাই নিয়েছি, ঠিক আছে। বা এইটা দিতে পারে, দিয়ে হিট দিতে পারে, বা এরকমও দিতে পারে NaOH প্লাস হচ্ছে I2 তারপরে হচ্ছে হিট দিতে পারে, যে কোনো একটা দিতে পারে। তো কেয়ারফুল থাকবে, তাই জন্য উপরটা জেনারেলি ইউজ করে না স্টুডেন্টরা, তাই আমি লিখে দিলাম। তো এখানে বলো, আগে বলো যে রিয়াকশানে সাড়া দেবে কি, মানে হ্যালোফর্ম রিয়াকশান করবে কি? হ্যাঁ, অবভিয়াসলি করবে, কারণ এটা একটা কিটোমিথাইল গ্রুপ সরাসরি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে স্যার এখানে হ্যালোফর্ম রিয়াকশানে সাড়া দেবে। প্রোডাক্টটা কী হবে, প্রোডাক্ট কী বলেছি যে মিথাইলের প্রান্তে হচ্ছে ক্লিভেজটা হবে, এইখানে কাটিং করে দাও, কাটিং করে দিলে এই পোর্শনটা কি বলেছি, হ্যালোফর্ম তৈরি করবে। মানে এখানে হ্যালোজেন হিসাবে কি নিয়েছি গো, আয়োডিন নিয়েছি, আই নিয়েছি, তাই এখানে CHI3 তৈরি হবে, কারণ আমি তো বলেছিলাম এখানে যেই হ্যালোজেন নেবে তারই 3 তৈরি হবে, X3 তৈরি হবে।
তাহলে এখানে যেহেতু হ্যালোজেন হিসেবে আয়োডিন নিয়েছো, তাই এখানে তৈরি হবে CH I3 তৈরি হবে। এর নাম কি হবে? I3 হয়েছে, তাই আয়োডোফর্ম বলবো। আয়োডিন ইউজ করলে আয়োডোফর্ম, ক্লোরিন ইউজ করলে ক্লোরোফর্ম বলতাম। প্লাস হচ্ছে যে কার্বনগুলো বাকি থাকলো, আমি কি বলেছিলাম, যে কার্বনগুলো বাকি থাকবে তারই কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ তৈরি হবে। তাহলে এখানে কটা কার্বন রয়েছে? একটা কার্বন রয়েছে। এক কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড কি হয়? একটু আগে বলেছি, ফর্মিক অ্যাসিড, তার সোডিয়াম লবণ মানে সোডিয়াম ফরমেট। তাহলে এটা তৈরি হবে HCOOH হচ্ছে ফর্মিক অ্যাসিড, তার সোডিয়াম লবণ, তাই H এর জায়গায় একটা সোডিয়াম হয়ে যাবে, সোডিয়াম লবণ। এটা তৈরি হবে, ঠিক আছে না? এইভাবে প্রোডাক্ট লেখা হবে সবসময়, জন্য এইরকমভাবে প্রোডাক্ট লিখবে। এবার এই যে আয়োডোফর্মটা তৈরি হয়েছে, এর একটা বিশাল গুরুত্ব রয়েছে। গুরুত্বটা কি? সেটা হচ্ছে, দেখো এই CH3 এইটা হচ্ছে একটা হলুদ রঙের একটা অধক্ষেপ তৈরি করে। আয়োডোফর্ম হচ্ছে একটা হলুদ রঙের অধক্ষেপ তৈরি করে। তাহলে এই হলুদ রঙের অধক্ষেপ থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে তোমার যে কম্পাউন্ডটা, অ্যালডিহাইড বা কিটোন যে কম্পাউন্ডটা, তাতে ওই কিটোমিথাইল গ্রুপটা প্রেজেন্স রয়েছে, এটা কিন্তু এখান থেকে বোঝা যায়, ঠিক আছে? যখন অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ করা হয় বা হচ্ছে ডিফারেন্সিয়েট করা হয়, তখন হচ্ছে আমরা এই আয়োডোফর্ম রিয়াকশানকে ইউজ করে আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারি যে তোমার কার্বনিল মানে তোমার কার্বনিল কম্পাউন্ডে এই কিটোমিথাইল গ্রুপটা রয়েছে কি নেই, ঠিক আছে? কারণ আমি হলুদ রঙে যদি অধক্ষেপ পাই, তাহলে আমি বলবো যে শিওর ওখানে নিশ্চয়ই কিটোমিথাইল গ্রুপ রয়েছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। আর দু একটা এক্সাম্পল দিয়ে আমরা এই লেকচারটাকে শেষ করব। আরেকটা এক্সাম্পল তোমরা বলো, CH3CO, এর নাম কি? অ্যাসিটোন। তাহলে এখান থেকে তোমরা প্রোডাক্ট কি হবে এটা বলো। তাহলে আমি দিলাম Br2 প্লাস যতগুলো প্রবাবিলিটি রয়েছে সবগুলোই দিয়ে দিচ্ছি, NaOH দিচ্ছি। এখানে আয়োডিন ইউজ করছি, এখানে ব্রোমিন ইউজ করলাম, আর হচ্ছে হিট দিলাম। বলো কি তৈরি হবে? তাহলে যে আগে বলো তোমরা, দেবে তো এটা আয়োডোফর্ম রিয়াকশন মানে হ্যালোফর্ম রিয়াকশন সাড়া দেবে তো? হ্যাঁ, অবভিয়াসলি দেবে, কারণ এটা কিটোমিথাইল গ্রুপ সরাসরি কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। এই কিটোমিথাইল গ্রুপ পোর্শনটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, দেবে। তাহলে কাটিং কোথায় হবে? এই পাশে কাটিং করতে পারো বা এই পাশে কাটিং করতে পারো, তাহলে এই পাশে কাটিং করলাম। তাহলে এই পোর্শনটা কি হবে? ব্রোমোফর্ম তৈরি করবে, যেহেতু ব্রোমিন ইউজ করছো, তাই হচ্ছে CHBr3 তৈরি হলো। এটা কিন্তু অধক্ষেপ ফেলে না, শুধুমাত্র আয়োডোফর্মের কিন্তু অধক্ষেপ পড়ে, আর ক্লোরোফর্মেরও অধক্ষেপ পড়ে না, এটা খেয়াল রাখবে। শুধুমাত্র আয়োডোফর্মের অধক্ষেপ পড়ে, হলুদ অধক্ষেপ, ব্রোমোফর্ম বা ক্লোরোফর্মের অধক্ষেপ পড়ে না। এই ব্রোমোফর্ম তৈরি হবে। আর কি তৈরি হবে? দুটো কার্বন বাকি রয়েছে, দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে। তাহলে দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এইটা, তার সোডিয়াম লবণ মানে সোডিয়াম বসে যাবে, এই যে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে। আর হচ্ছে ব্রোমোফর্ম তৈরি হবে, এর নাম হচ্ছে ব্রোমোফর্ম, ঠিক? এখানে এইটা না দিয়ে এরকমও দিতে পারতো, NaOBr দিতে পারতো, আর হিট দিতে পারো। খেয়াল রাখবে, এটা বারবার বলছি কিন্তু, হ্যাঁ, ভুল করে বাচ্চারা। আমরা ছোটোবেলায় ভুল করতাম, আমরা যখন এইটুকু ছিলাম, যখন বাচ্চা ছিলাম তখন এগুলো ভুল করতাম। তো তোমাদের যেন না ভুল হয়, বুঝতে পেরেছ? ঠিক, ওকে। তো এই হচ্ছে মোটামুটি আয়োডোফর্ম রিয়াকশন। দেখো এই হ্যালোফর্ম রিয়াকশন, এই হ্যালোফর্ম রিয়াকশন না শুধুমাত্র তুমি ভাববে না যে কিটোমিথাইল থাকলে শুধুমাত্র হ্যালোফর্ম রিয়াকশন হয়। যারা অ্যালকোহল ফেনল পড়েছো, অ্যালকোহল ফেনলে আমরা বলেছিলাম যে এই আলফা হাইড্রক্সি অ্যালকোহল থাকলেও এটা হচ্ছে আলফা হাইড্রক্সিমূলক, আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ, এটার নাম হচ্ছে আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ। এই স্পিসিসটা থাকলেও এটা ডিরেক্টলি যদি কার্বন বা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, তখনও কিন্তু এই হ্যালোফর্ম রিয়াকশনটাও হয়, ঠিক আছে? তো সেটা সম্বন্ধে আমরা এখানে ডিল করব না, আমরা শুধুমাত্র হ্যালোফর্মের অক্সিডেশন মানে কিটোন অ্যালডিহাইডের অক্সিডেশন রিয়াকশন ডিসকাস করছি, তাই আমরা ওটা ডিল করিনি এখানে। যদি আমরা পরের দিকে সময় পাই, তাহলে আয়োডোফর্মের শুধু মানে হ্যালোফর্মের শুধু একটা পার্টিকুলার একটা লেকচার বানিয়ে দেওয়া হবে। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, তোমাদের খুব কাজে লাগবে। শুধু জেনে রাখো যে এই কিটোমিথাইল গ্রুপ, যেটাকে বলা হচ্ছে CH3CO, এই গ্রুপটা যুক্ত হতে পারে ডিরেক্টলি হাইড্রোজেন বা কার্বনের সঙ্গে, যেটা এসবের ক্ষেত্রে করা হলো। আর এইটা হচ্ছে আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ। দেখো এটা হচ্ছে আলফা কার্বন যদি হয়, তাহলে আলফা হাইড্রক্সি, আলফাতে ওএইচ রয়েছে, তাই আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ বলা হচ্ছে। এই টোটাল স্পিসিসটা যদি একটা কার্বন বা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে যদি যুক্ত থাকে ডিরেক্টলি, তখনও কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন হয়। সেক্ষেত্রেও আচ্ছা বলছি যখন বলেই দিই, হ্যাঁ, মানে এটা যদিও অ্যালকোহলের পোর্শন, তাও আমি আচ্ছা একবার বলে দিচ্ছি, এতক্ষণ বলে দিলাম যখন, আর একটু বাকি থাকবে কেন। তো
তাহলে CH3 CHOH এটা হচ্ছে আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ, ধরো এটা ডিরেক্টলি H এর সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এক্ষেত্রে এরা হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশন দেবে একই রকম, তার মতোই রিয়েজেন্ট একই রকম দেওয়া হবে, মানে NaOH প্লাস হচ্ছে I2 দেওয়া হবে আর হিট দেওয়া হবে। তাহলে তৈরি হবে কি, প্রোডাক্ট তৈরিটা কিন্তু আগের মতো, এটা হচ্ছে আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ। এরই হচ্ছে এই CH3 পোর্শনটা সব ক্ষেত্রেই কাটবে, ওর ক্ষেত্রে যেরকম CH3 পোর্শনটা কেটে এইটা হচ্ছিল হ্যালোফর্ম তৈরি করেছিল, এর ক্ষেত্রেও সেরকম আয়োডিন ইউজ করছো, তাই এই পোর্শন থেকে CHI3 তৈরি হবে, প্লাস বাকি যে কার্বন রয়েছে, কটা কার্বন, একটা কার্বন রয়েছে, ওরই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে একই, তাহলে এই COO তৈরি হবে, এর ক্ষেত্রেও সেম জিনিস হবে। এটা নাম কি গো, ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা তাহলে সাড়া দেবে হ্যালোফর্ম রিয়াকশনে। আচ্ছা, আর একটা অ্যালকোহল যদি আমি তোমাকে বলি CH3 CH2 CHOH CH2 CH3, তোমরা বলো এইটা হ্যালোফর্ম রিয়াকশনে সাড়া দেবে কি, বলো তো, দেবে? দেবে না। তার কারণ কি স্যার, এখানে OH গ্রুপ রয়েছে বাট তার পাশে মিথাইল গ্রুপ নেই, আলফা হাইড্রক্সি ইথাইল মূলক থাকতে হবে না, তাহলে এখানে CH3 থাকার কথা, বাট এখানে CH2 CH3 আছে, তাহলে এটা রিয়াকশন করবে না, মানে আয়োডোফর্মের ওই যে হলুদ পদক্ষেপ এখানে দেবে না। এইভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ইথাইল অ্যালকোহল আর এই অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করো, তাহলে তুমি আয়োডোফর্ম রিয়াকশন দিয়ে তুমি পার্থক্য করবে। বা এরকম আসতে পারে ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে। মিথাইল অ্যালকোহল কি আয়োডোফর্মে সাড়া দেবে? কখনোই দেবে না, কারণ আমার তো এই গ্রুপটা দরকার না, এই CH3 CHOH এই গ্রুপটা তো দরকার, এখানে থোড়ি আছে। তাহলে এই হচ্ছে এই আয়োডোফর্ম রিয়াকশন করে এখানে আয়োডোফর্মের হলুদ পদক্ষেপ তৈরি করবে না, আর এ হচ্ছে করবে। তাহলে তুমি পরীক্ষায় কী লিখবে, যে দুটো পরীক্ষণীয় দ্রবণকে হচ্ছে বা স্যাম্পলকে তোমরা দুটো হচ্ছে টেস্ট টিউবে নিয়ে প্রত্যেকটিতে NaOH আর হচ্ছে I2 মিশিয়ে উত্তপ্ত করা হলো, যে টেস্ট টিউবে আয়োডোফর্মের হলুদ পদক্ষেপ তৈরি হবে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর যেখানে উৎপন্ন হবে না হলুদ পদক্ষেপ সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, দিয়ে রিয়াকশন দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে করবে, খুব সিম্পল জিনিস। তো পুরোটাই আয়োডোফর্ম পুরোটাই বলে দিলাম। তো তোমরা পরীক্ষায় এগুলো খুব ইম্পর্টেন্ট, জানো তো, এই আয়োডোফর্ম রিয়াকশনটা ভীষণ, মানে হ্যালোফর্ম রিয়াকশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি এই অবধি থাকলো। তো আশা করি জিনিসগুলো সব বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্স রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রামে ফলো করে দাও, ওখানে লিখে দেবে ভয়েস মেসেজ করে বা ছবি তুলে পাঠিয়ে দেবে, আমি সময় মতো রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নাহলে চ্যানেল গ্রো করবে কি করে, কম সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে, তব তক কে লিয়ে বাই, টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো বাই।